আজকে কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ছাত্র সংসদের কি যেন একটা অনুষ্ঠান আছে। পলাশ একবার ভেবেছিল কলেজ থেকে সোজা লাইব্রেরি যাবে, কিন্তু কি ভেবে যে শেষ পর্যন্ত আর যায়নি তার এখন মনে নেই। আজ তার মনটা বেশ ফুরফুরেই আছে। পলাশ মিত্র ছাত্রছাত্রীদের কাছে PM নামেই পরিচিত। আদর্শ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক। এক জেলা শহরের কলেজে পলাশ পড়ায়। এই বয়সেই বেশ সফল। আজ অনেক দিন পর তাঁর একটা গোপন ইচ্ছা পূরণ হয়েছে। কলেজে যেতেই প্রিন্সিপাল পলাশকে ডেকে পাঠাতে প্রথমে মনটা খানিকটা বিগড়ে গিয়েছিল। কলেজে ঢুকেই প্রিন্সিপালের ডাক। তার মনের বিরক্তিটা কপালে সরু ভাঁজ হয়ে কতগুলো সূক্ষ্ম রেখার সৃষ্টি করেছিল, যা সহকর্মী অঙ্কের অধ্যাপক নয়ন আচার্যর দৃষ্টি এড়ায়নি। অর্থাৎ নয়নবাবুই বললেন, আর বিরক্ত হয়ে কি হবে পলাশবাবু, ডাক যখন পড়েছে যান, ঘুরেই আসুন। হ্যাঁ, ছোট্ট অথচ নির্লিপ্ত উত্তর দিয়েছে পলাশ। কিন্তু পলাশের জন্য যে এতটা বিস্ময় অপেক্ষা করেছিল তা সে বুঝতে পারেনি। প্রিন্সিপালের চেম্বারে ঢুকতেই প্রিন্সিপাল বললেন, আসুন আসুন পলাশবাবু, আপনার জন্য দারুণ খবর আছে। আড়ষ্টভাবে পলাশ জিজ্ঞাসা করে, কি ব্যাপার স্যার? আরে আসুন আগে, তারপর সব হবে। চা বলি? প্রিন্সিপাল পলাশের অনুমতি চায়। পলাশ বুঝতে পারে না কি ব্যাপার, কোনোদিনই তো উনি চা অফার করেননি। আজ হঠাৎ এমন কি হলো যে উনি চায়ের কথা বলছেন? পলাশ ভাবতে থাকে। চায়ের প্রসঙ্গ আপনা থেকেই সরে যায়। প্রিন্সিপাল শুরু করেন, কি পলাশবাবু, আমাদের ছেড়ে চলে যাবেন না তো? কি স্যার, আমি তো এখনো বুঝছি না। না, আপনার যা প্রোগ্রেস দেখছি তাতে তো তাই মনে হয়। কি ব্যাপার স্যার, বলুন তো? পলাশ ধৈর্য রাখতে পারে না। বলছি, এত ব্যস্ত কেন? না, ক্লাস আছে। ও ক্লাস পরে হবে। পলাশ সত্যিই চমকে যায়। যে লোকটা একটা ক্লাস যাতে ছাত্রদের মিস না যায় তার জন্য চরকিবাজি করছে সারাদিন, তার আর এমন কি হলো যে ক্লাসের কথাইও পাত্তা দিচ্ছে না, যেন ভূতের মুখে রাম নাম। পলাশের চিন্তার মধ্যেই প্রিন্সিপাল কথাটা বললেন, শুনুন পলাশবাবু, এ আমাদের গর্বের বিষয়। It's a matter of pride and pleasure for us that a teacher of our college is going to abroad to deliver its valuable talk. স্যার? হ্যাঁ পলাশবাবু, আপনাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডেকেছে আপনার থিসিসের উপর বক্তৃতা দিতে। এই নিন চিঠিটা। টেবিলের অপর প্রান্ত থেকে হাত বাড়িয়ে পলাশ নেয়। খামের উপর সুন্দরভাবে টাইপ করা তার নাম এবং ঠিকানা। ডক্টর পলাশ মিত্র, হেড ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, আদর্শ মহাবিদ্যালয়, চিনচুরা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। পলাশ উল্টে পাল্টে দেখতে থাকে চিঠিটা। আমাকেও একটা ইনফরমেশন লেটার ওরা দিয়েছে, তাতেই আমি জেনেছি। প্রিন্সিপাল বললেন, ও। পলাশ ছোট্ট উত্তর দেয়। চিঠি খুলে পলাশ চিঠিটা পড়ে। তাকে মোট 17 দিনের জন্য ডাকা হয়েছে। ইউনিভার্সিটি এবং কয়েকটি কলেজে তাকে বক্তৃতা দিতে হবে। সাবজেক্টটা ভীষণ ইন্টারেস্টিং। তারই থিসিস, মেন্টাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান পিপল ডিউরিং দ্য ফ্রিডম মুভমেন্ট। চিঠিটা হাতে নিয়ে পলাশ বিভোর হয়ে যায়। কি পলাশবাবু, কেমন লাগছে? দারুণ স্যার। কনগ্র্যাচুলেশন পলাশবাবু। থ্যাংক ইউ স্যার। স্যার, এবার উঠি? পলাশ অনুমতি চাইল। আসুন, পরে কথা হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। প্রিন্সিপালের চেম্বার থেকে বের হতেই যেন এক ঝলক মুক্ত বাতাস তার চোখে মুখে এসে আছড়ে পড়ে। স্টাফ রুমে ঢুকতেই নয়নবাবু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার পলাশবাবু? পলাশ তার হাতের খামটা নয়নবাবুর দিকে এগিয়ে দিল। সারা কলেজে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী, সহকর্মী, অধ্যাপক, অধ্যাপিকারা তাকে অভিনন্দন জানালো বেশ আন্তরিকভাবেই। পলাশের মনটা স্ফূর্তিতে না কিসের আবেশে যে পরিপূর্ণ লাগে তা পলাশ বুঝতে পারছে না।
চিঠিটা পেয়েই প্রথমে তার স্ত্রী অরুণিমার কথাই মনে হয়েছিল। অরুণিমার এই স্বপ্নটা প্রবল ছিল। স্বপ্ন না ইচ্ছা? ইচ্ছাই হবে। ও একদিন, তা বিয়ের আগে যখন তারা ইউনিভার্সিটিতে প্রেমে হাবুডুবু খাচ্ছে, তখনই বলেছিল, পল, তোমার যেদিন বিদেশ থেকে ডাক আসবে বক্তৃতা দেবার জন্য, সেদিন আমার থেকে পৃথিবীতে বেশি কেউ খুশি হবে না, এমনকি তুমিও না। বলো কি? হ্যাঁ, ঠিকই বলছি। কেন বলো তো তোমার এরকম ইচ্ছা? পলাশ জানতে চায়। দেখো পল, আমরা একই ক্লাসে পড়ি। আমি তো জানি স্যারেরা তোমাকে কি নজরে দেখেন। তাতে কি হলো? তাতে মশাই অনেক কিছু হয়েছে। তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। পাশ করার পর তুমি এমন গবেষণা করবে যা তোমাকে পরিচিতির স্বীকৃতি এনে দেবে। বলো কি? হ্যাঁ, তোমাকে করতেই হবে। কথা দাও। কথা সেদিন পলাশকে দিতে হয়েছিল। শুধু গবেষণাই নয়, পলাশের লেখার হাতটাও ছিল। কলেজে চাকরি পাওয়ার পর সে অনেক বইপত্র লিখে ফেলেছে। দৈনিক কাগজে মাঝে মাঝে ভারী ভারী প্রবন্ধ বেরোয়। বিভিন্ন বিষয়ের কমেন্টও প্রকাশিত হয়। এভাবেই পলাশ এগিয়েছে। পলাশের মনে পড়ে সেই অরুণিমার কাছ থেকে কথা আদায় করে নিয়েছে যে অরুণিমাকেও ভালো রেজাল্ট করতে হবে এবং ভবিষ্যতে সে যেন পলাশের কাজে সহযোগিতা করে। অরুণিমা দুটো কথাই রেখেছে। পলাশ ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং অরুণিমা ফার্স্ট ক্লাস থার্ড হয়েছে। একদিকে লাইব্রেরিতে বসে প্রেম, অন্যদিকে পড়াশুনো। বন্ধুবান্ধবীদের অনেকেই বলেছে এ প্রেম টিকবে না। তাছাড়া সমবয়সী একই ক্লাসমেটকে বিয়ে না করাই ভালো। এই মন্ত্রণাও অনেকে অরুণিমার কানে ঢেলেছে, কিন্তু শত্রুর মুখে ছাই পড়েছে। পাশ করার সঙ্গে সঙ্গেই পলাশের চাকরি। চাকরির 2 মাসের মধ্যেই বিয়ে। বাড়ির কোনো আপত্তিকে অরুণিমা প্রশ্রয় দেয়নি। তারপর সবই ঠিক হয়ে গেছে। এখন তাদের বয়স 40-এর কোঠায়। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শৈবাল জন্মালো। তাদের একমাত্র সন্তান এখন ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ছে। বিয়ের পরপরই খুব একা লাগতো অরুণিমার। সেও চাকরি করার কথা একবার ভেবেছিল। ওর যা রেজাল্ট, অনায়াসেই যে কোনো কলেজে ও ঢুকে পড়তে পারত। কিন্তু পলাশকে চাকরির কথা বলাতে পলাশ একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলেছিল, সে কি, তা হয় নাকি? এখন তোমার পেটে সন্তান, সব হয়ে যাক, সন্তান বড় হোক, তারপর না হয় চাকরি করো। অরুণিমা তখন পলাশের যুক্তি মেনে নিয়েছিল, কিন্তু বুঝেছিল কি তাই? সে তখনকার মতো চুপ করে গেছে। শৈবাল মানুষ হয়েছে কলকাতায়। পলাশের দেশের বাড়ি মেদিনীপুরের তমলুকে। পলাশও বাবা মায়ের একমাত্র সন্তান। প্রচুর জমিজমা ছিল তার বাবার। পলাশের বাবা ছেলেবেলাতে মারা যান পলাশকে 15 বছরের রেখে। পলাশের সে কথা আবছা মনে পড়ে। তার বিয়ের 2 মাসের মধ্যেই মা মারা যাওয়াতে পলাশ দেশের সব বেচে দিয়ে সল্টলেকে একটা ফ্ল্যাট কিনে ফেলে। ফ্ল্যাট কেনার পরই পলাশ অরুণিমাকে নিয়ে সল্টলেকের ফ্ল্যাটে উঠে আসে বাগবাজারের ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে। তখন সল্টলেক থেকে চুঁচুড়ো যাতায়াত করেই কলেজ করত পলাশ। কিন্তু শৈবাল বড় হয়ে ব্যাঙ্গালোরে চলে যেতেই পলাশ অরুণিমা চুঁচুড়ো চলে এলো কলেজ কোয়ার্টার্সে। বয়স বাড়ছে, এখন একটু ধকলই পড়ে যায় রোজ সল্টলেক থেকে চুঁচুড়ো যাতায়াত করতে। এখন মাঝে মধ্যে ছুটি ছাটায় তারা সল্টলেকে যায়। পলাশ তার পড়াশুনো লেখালেখি নিয়ে বেশ আছে। অরুণিমাও বেশ আছে তার সংসার নিয়ে। পলাশ মাসের শেষে সব বেতনটাই তুলে দেয় তার হাতে। এই নাও, এতে সব বেতনটাই আছে, তুমি যা করবে তাই হবে, বলেই একটা পরিতৃপ্তির হাসি ছড়িয়ে দেয় তার ঠোঁটের কোণে। অরুণিমা টাকার বান্ডিলটা গুছিয়ে রাখে। নিজের স্বাধীনতা বুঝি একেই বলে, অরুণিমা ভাবে। পলাশ রোজ কলেজ থেকে হেঁটেই কোয়ার্টারে ফেরে। আজকে আর দেরি করতে ইচ্ছা করছিল না। একটা রিক্সা নিয়ে নেয়। কতক্ষণে গিয়ে অরুণিমাকে কথাটা বলবে। রিকশায় বসে বসে পলাশ ভাবে কিভাবে অরুকে কথাটা বলবে। একবার ভাবে অরু দরজা খুলে দাঁড়ানো মাত্রই পিয়নের মতো সে তার হাতে খামটা ধরিয়ে দেবে নির্লিপ্ততার সাথে।
কখনো ভাবে না, রাতে খাবার টেবিলেই কথাটা বলবে। কখনো ভাবে বিছানায় অরুকে বুকের মধ্যে নিয়ে কানে ফিসফিস করে। ধুর, তা হয় নাকি? আসলে কিভাবে বলবে সে কিছুতেই বুঝতে পারছে না। মনে মনে ঠিক করে নিল অরুকে সে কথাটা রাতের বিছানাতেই বলবে। রিকশাটা যেন চলছেই না। বুড়ো মানুষ হাঁপাতে হাঁপাতে চালাচ্ছে। ওকে জোরে টানতে বলতেও পলাশের সভ্যতায় এবং রুচিতে বাধে। অগত্যা পলাশ আকাশ দেখে। দূরে নীল ও সাদা আকাশের পর্দার তলায় দুটো চিল একই সরল রেখায় সমান্তরালভাবে উড়ে যাচ্ছে। ডানা দুটো সমানভাবে মেলা। একই গতিতে দুজনেই উত্তর দিকে এগিয়ে চলেছে। বাতাসে কেমন যেন একটা মিহি মাদকতা। গাছগুলো রুক্ষ, নতুন কচি কচি পাতা সবে গজাচ্ছে। এটা মার্চ মাসের প্রথম দিক, অর্থাৎ ফাল্গুন মাস, তার মানেই বসন্ত। পলাশের মনটাও যেন কেমন আবেগমথিত হয়ে উঠেছে। সব কিছুই কেমন যেন হালকা। বেশ লাগছে তার এই অনুভূতিটা। পলাশের আবারও দৃষ্টি ছড়িয়েছিল মাথার উপর ওই উদার আকাশের বুকে, কোনাকুনিভাবে উত্তরের দিকে। চিল দুটো এখনও যাচ্ছে, তবে অনেক ছোট হয়ে গেছে। হঠাৎ একটা চিল বাঁ দিকে গোত্তা মেরে অন্যদিকে চলল। পলাশের মনটা আবার খারাপ হয়ে যায়। কেন খারাপ হলো পলাশ বুঝতে পারে না। কলিং বেল বেশ কিছুক্ষণ টেপার পর অরুণিমা দরজা খুলে দিল। কাপড়টা একটু অগোছালো। পলাশকে দেখে অরুণিমা একটু অবাকই হয়। কেননা পলাশ সাধারণত কলেজ সেরে লাইব্রেরি ওয়ার্ক করে প্রায় 6টা সাড়ে 6টায় বাড়িতে ঢোকে। তাই সে ঘুম জড়ানো অলস গলায় বলে, কি ব্যাপার এত তাড়াতাড়ি? শরীর টরীর খারাপ নয় তো? না না। তবে? অরুণিমার প্রশ্ন। কেন আসতে নেই? পলাশ রসিকতা করে। আমি কি তাই বলেছি? অরুণিমার গলায় অনুযোগ আর আহ্লাদের মিশ্রণ। না না, ছুটি হয়ে গেল তাই। ভালো। পলাশ ঘরে ঢুকতেই অরুণিমা দরজাটা বন্ধ করে দেয়। স্বাভাবিকতাও ফিরে আসে। চা খাবে? অরুণিমা প্রশ্ন করে। চা? হ্যাঁ, ঠিক আছে করো। পলাশ পোশাক ছেড়ে একটা পাজামা পাঞ্জাবি পরে বাথরুমে যায়। অরুণিমা রান্নাঘরে গিয়ে চা বসায়। কিছুক্ষণ পর বাথরুমের দরজার কাছে এসে পলাশের উদ্দেশ্যে বলে, কিছু খাবে? কিছুক্ষণ স্তব্ধতার পরে পলাশ ভিতর থেকে উত্তর দেয়, এখন আর কি খাবো, 3টে বাজে। একটু আলু ভাজা আর লুচি করি, তুমি তো ভালোবাসো। অরুণিমা বলে, ঠিক আছে করো। পলাশ আজ আর নিজের ইচ্ছেতে চলবে না। সব ছেড়ে দিয়েছে তার অরুর উপর। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে পলাশ খাবার টেবিলে বসে। অরুণিমা গরম গরম লুচি আর আলু ভাজা প্লেটে সাজিয়ে দেয়। পলাশ খেতে খেতে বলে, তুমি? ধুর, আমি তো দুপুরে ভাত খেলাম। তাহলে চা খাও। হ্যাঁ, চা খাবো। চা নিয়ে এসে অরুণিমা পলাশের মুখোমুখি বসে। পলাশ ভাবে কথাটা এখনই বলবে, আবার কি ভেবে চেপে যায়। দুজনে চা খেতে খেতে টুকটাক কথা হয়। তারপর চা খাওয়া শেষ হলে কিছুক্ষণ ব্যালকনিতে গিয়ে বসে। সন্ধ্যা নেমে আসে। অরুণিমা ঘরে যায়। পলাশ বসেই থাকে। পলাশের পড়ার টেবিলটা গুছিয়ে অরুণিমা বাথরুমে ঢোকে গা ধোবার জন্য। মোটামুটি ফেব্রুয়ারির শেষ থেকেই অরুণিমা বিকেলবেলা গা ধুতে শুরু করে। গরম একদম সহ্য করতে পারে না। পশ্চিমে সূর্য অনেকক্ষণ ডুবে গেছে। পূবের আকাশে আতফালি চাঁদ উঠছে। পৃথিবীর এক প্রান্তে অন্ধকার এবং রাত নেমে আর এক প্রান্তে ভোরের পূর্বাভাস। দূরে একটা শিমুল গাছের মাথার উপর দিয়ে ওই বাঁকা চাঁদটা স্পষ্ট হয়ে উঠছে। এমন সময় কোথা থেকে একটু করে করে সাদা মেঘের খণ্ড এসে চাঁদটাকে ঢেকে দিল। আধো আলো আধো অন্ধকারে এক বর্ণনাহীন মায়াবী পরিবেশ রচিত হলো। এর মধ্যে যেন এক যন্ত্রণাবিদ্ধ ভালো লাগার অনুভূতি তৈরি হয়। পলাশের মধ্যেও যেন তেমনি এক ভালো লাগার জন্ম নিচ্ছিল। ওর ইচ্ছা করল এই অবর্ণনীয় দৃশ্যের সাক্ষী থাকুক অরুণিমাও। সে ঘরে ঢোকে অরুণিমাকে ডেকে আনার জন্য। অরুণিমা তখন কাপড় বদলে চুল আঁচড়াচ্ছে।
অরু, দেখে যাও কি অপূর্ব দৃশ্য। কিসের? চাঁদ, মেঘ, আলো, অন্ধকার। ধুর, ওসব আমার ভালো লাগে না। কি বলছো তুমি? পলাশ অবাক হয়। বললাম তো ওসব ভালো লাগে না। কিন্তু পলাশ কিছু বলার চেষ্টা করে। অরুণিমা এক খিলে পান মুখে দিয়ে চিবোতে চিবোতে বলে, আমি এখন টিভিতে অলৌকিক সিরিয়ালটা দেখব। কালকে যে মেয়েটা মরে গেছে, ওর আত্মাকে প্ল্যানচেট করে নামিয়েছে। অরুণিমা কথা শেষ করতে পারে না, তার আগেই পলাশ ধমকে ওঠে। ওর ভালো লাগার অনুভূতিটা অরুণিমার কথা এবং হাবভাবে মরে যাচ্ছে দেখে ভীষণ রেগে যায়। ছি ছি, কী সব রুচি হয়েছে তোমার! যে একদিন কবিতা ভালোবাসতো, রবীন্দ্রসঙ্গীতে বিভোর হয়ে যেত। থাক থাক, আর বক্তৃতা দিও না। অরুণিমাও রুখে দাঁড়ায়। অরুণিমার কথায় চমকে যায় পলাশ। পলাশ ভালো করে তাকিয়ে দেখে অরুণিমার চোখে মুখে কীরকম যেন একটা অদ্ভুত গেঁয়ো ভাব। এই ৪২ কপালের উপর চুলগুলিতে রূপলি রেখা। ওর মুখে ওটা কি? পান? পলাশ অবাক হয়ে যায় আরও। ছি, এই তোমার অবস্থা! লজ্জা হয় আমার। পলাশের কথাটা শেষ হতে না হতেই অরুণিমা চিৎকার করে ওঠে, লজ্জা হয় না? লজ্জা হয়? আমার লজ্জা হয় না? শাট আপ! পলাশ ধৈর্য রাখতে পারে না। অরুণিমা ঝাঁপিয়ে পড়ে পলাশের উপর। পলাশের হাত দুটো ধরে পলাশের দিকে এক দৃষ্টিতে আগুন ছিটিয়ে বলতে থাকে, কেন? আমিও তো হতে পারতাম আমার মতো। আমিও তো কলেজে পড়াতে পারতাম। কি পারতাম তো? আজ বড় অহংকার তোমার। কার জন্য আমি যা হতে চেয়েছিলাম তা হতে পারিনি? শুধু তোমার জন্য। তুমি আমাকে হতে দাওনি। শুধুই তোমার জন্য আমার সব স্বপ্ন আর ইচ্ছাগুলোকে টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়েছি, আর তুমি তার সুযোগ নিয়ে। অরুণিমা আর বলতে পারে না। বহু অব্যক্ত কথা বুকের ভিতর তখনও আটকে থাকে। পলাশের বুকে মুখ রেখে অফুরন্ত কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘ ১৮ বছরের জমানো কান্না আজ ঝরে ঝরে পড়ছে ঘরের মেঝেতে। তারপর সেই কান্না নদী হয়ে বয়ে যাচ্ছে অসীমের দিকে। সেই নদীতে ভেসে যাচ্ছে অরুণিমা। পলাশ সাঁতার কেটে অরুণিমাকে ধরার চেষ্টা করছে প্রাণপণ, কিন্তু অরুণিমা ভেসেই যাচ্ছে, তার নাগাল আর পাওয়া যায় না। অরুণিমার শরীরটাও যেন এক দীর্ঘ নদী হয়ে বয়ে যায় মোহনার দিকে। পাড়ে অতি ক্ষুদ্র একটা কীটের মতো বসে থাকে পলাশ।